আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম কবির স্যারের আরো একটি অনুশীলনী সলভিং ক্লাসে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের অনুশীলনী পুরোপুরি কমপ্লিট হবে কবির স্যারের প্লেলিস্টটা। তো আজকে আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা। তো চলো একটু দেখি প্রশ্নের মধ্যে কি আছে। ওকে, আচ্ছা, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, আমরা দেখি প্রশ্নের মধ্যে প্রথমে কি বলা আছে। বিভিন্ন বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, শক্তি দেওয়া আছে, কোন বিক্রিয়ার গতির হার সর্বোচ্চ হবে। একটা জিনিস মনে রাখবা, সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার গতির হারের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে কি বলছি, বিক্রিয়ার গতির হার মানে বিক্রিয়া হার। ঠিক আছে, বিক্রিয়ার হার ব্যস্তানুপাতিক হচ্ছে যে সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি, তাহলে আমরা বুঝতেই পারতেছি কি বলতো, যেখানে আমাদের সক্রিয়ণ শক্তির মান কম হবে সেখানে বিক্রিয়া হার সর্বোচ্চ হবে। এখন আমরা খুঁজে বের করব এখানে আমাদের সক্রিয়ণ শক্তি সবচেয়ে কম কোনটা। দেখো এটার মধ্যে 10⁻⁻² দেওয়া আছে, তাহলে এইখানে কি সক্রিয়ণ শক্তির মান সর্বনিম্ন আছে, তাহলে বিক্রিয়া হার কি এখানে হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে, সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়া হার ব্যস্তানুপাতিক। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, নিম্নের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর, ঠিক আছে, চাপের কোনো প্রভাব থাকবে না। এখন একটু মনে রাখবা, সাম্যাবস্থায় আমরা যে লাস হাতের নীতি অনুযায়ী সাম্যাবস্থায় কি হবে বলতো, 3টা নিয়ামকের প্রভাব থাকে। একটা তাপমাত্রা, চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা, তাই না। এখন মনে রাখবা চাপের প্রভাব থাকবে না 2টা জায়গায়। একটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে যখন বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান থাকবে। কি বলছি, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যখন সমান থাকবে, মোল সংখ্যা সমান হলে কি হবে বলতো, সেখানে কোনো চাপের প্রভাব থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের সবগুলা সাবস্টেন্সই কি হতে হবে বলতো, আমাদের গ্যাসিয়াস সাবস্টেন্স হতে হবে। তাহলে বাকি সবগুলো যতগুলো আছে সবগুলা কি হতে হবে বলতো, সব গ্যাস হতে হবে। ঠিক আছে, গ্যাস হলে সেগুলা কি হবে বলতো, আমাদের চাপের প্রভাব থাকবে। এখন আমরা একটু দেখি, দেখো এখানে, দেখো এখানেও গ্যাস আছে, গ্যাস আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি বলতো, 2 আর 1, তার মানে কি এখানে বলতো মোল সংখ্যার পার্থক্য আছে, তাহলে অবশ্যই এখানে চাপের প্রভাব আছে। এখন লাসাতের নীতি অনুযায়ী আমরা দেখবো এখানে, দেখো আমাদের যখন বিক্রিয়কের মধ্যে কয় মোল আছে বলতো, বিক্রিয়কের মধ্যে 1 মোল আছে। ঠিক আছে, আর উৎপাদের মধ্যে 2 মোল আছে। এখন আমরা এখানে যদি চাপ দিই, ঠিক আছে, তাহলে হবে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়াটা ধাবিত হবে। তার মানে এখন যদি আমরা চাপ দিই তাহলে 2 থেকে 1-এর দিকে যাবে, মানে কি বলতো, বিক্রিয়াটা পশ্চাৎগামী হবে। ঠিক আছে, যেখানে মোল সংখ্যা বেশি থাকবে সেখান থেকে কি করবে বলতো, অপোজিটে বিক্রিয়া সম্পন্ন হবে। এখানে দেখো, এখানে মোল সংখ্যা আছে বিক্রিয়কে 3টা, উৎপাদে আছে 2টা, তাহলে আমি যদি চাপ দিই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলতো, এখানে বিক্রিয়ক আছে 2 মোল, আবার কি বলতো উৎপাদও আছে 2 মোল, তাহলে কি মোল সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে এখানে তুমি যতই চাপাচাপি করো না কেন, এখানে কি হবে, বিক্রিয়াটা বলতো কোনো প্রভাব থাকবে না। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি সি। এখন দেখো তোমাদের কবির স্যারের অ্যান্সার কিন্তু এটা সি দেওয়া আছে। এখন তুমি একটু ডি নম্বরের কথা চিন্তা করো, দেখো তো ডি এর মধ্যে আমাদের বিক্রিয়ক কি ছিল, সলিড। ঠিক আছে, উৎপাদও সলিড, একটা মাত্র গ্যাস আছে, তাহলে এটার মধ্যেও কি বলতো চাপের প্রভাব থাকবে না। আমি ভাই আগেই বলছি সবগুলা কি হতে হবে, গ্যাস হতে হবে, এবং মোল সংখ্যা কি হতে হবে তো, সমান হতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ, তাহলে এখানের মধ্যে চাপের প্রভাব থাকবে না। তাহলে আমাদের এটাও আনসারটা কি বলতো, ঠিক। ঠিক আছে, 2টি আনসার। এখন যদি প্রশ্ন আসে, ঠিক আছে, এই দুইটার মধ্যে, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কোত্থেকে প্রশ্ন আসছে, আমাদের কবির স্যারের প্রশ্ন থেকে আসছে। তাহলে অ্যান্সারটা কি দিবা বলতো, অ্যান্সার দিবা সি। ঠিক আছে, এটাও সঠিক। ঠিক আছে, তোমার এই প্রশ্নটাই ভুল হয়েছে, এখানে অন্য একটা বিক্রিয়া দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো কি দিবা বলতো, এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু অ্যান্সার কোনটা দেখাবা বলতো, এটা দেখাবা। ওকে, আচ্ছা, কিছু আমাদের জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু করার নাই। আচ্ছা, এরপর আমরা চলে আসি 5 নম্বর প্রশ্নে। এখন আমরা দেখব 5 নম্বর প্রশ্নে বলা আছে, নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এখানে ডেল্টা এইচ এর পরিমাণ পজিটিভ। পজিটিভ বলতে আমরা বুঝি এটা কি বলতো, তাপহারী বিক্রিয়া। পজিটিভ দ্বারা বোঝায় এটা একটা তাপহারী বিক্রিয়া। ডেল্টা এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা এইচ পজিটিভ হলে সেটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। যদি এটা পজিটিভ তাহলে এটা একটা তাপহারী বিক্রিয়া। এখন বলছে এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হবে। একটা জিনিস মনে রাখবো, আমরা যখন তাপ উৎপাদী বিক্রিয়া হবে, তাপ উৎপাদী, হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া একটা কি তাপহারী বিক্রিয়া।
আমরা বলছিলাম বিক্রিয়া সাম্য অবস্থায় থাকলে তিনটা নিয়ামক কাজ করবে, একটা হচ্ছে তাপমাত্রা, চাপ, আর একটা কিছু ঘনমাত্রা। চাপের প্রভাব একটু আগে আলোচনা করে ফেলছি, এখন আমরা তাপের প্রভাব আলোচনা করব, তাপমাত্রা। যখন আমরা দেখবো এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে, ঠিক আছে, কি বলছি আমরা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াচ্ছি, তখন বিক্রিয়াটা কি হবে বলতো, পেছনের দিকে যাবে। বিক্রিয়াটা কোন দিকে যায়, পেছনের দিকে যাবে, মনে থাকবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা আমরা কি করি, কমাই, তাপমাত্রা যদি কমাই, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এটা বিক্রিয়াটা সামনের দিকে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে ডানে যাবে, বিক্রিয়াটা ডানে যাবে, বুঝতে পারছি। এখন তাপহারী বিক্রিয়া তার বিপরীত হবে, একদম পুরোটাই বিপরীত হবে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বাড়াই, ঠিক আছে, বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর যদি তাপমাত্রা কমাই, সেটা হবে পেছনের দিকে যাবে বিক্রিয়াটা। ক্লিয়ার, বুঝতে পারছি। এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। এখন আমরা দেখতেছি এটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া আমরা কি করছি, তাপমাত্রা বৃদ্ধি করছি। তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, বিক্রিয়াটা মানে ডানের দিকে যাবে, বিক্রিয়া কোথায় যাবে, ডানে যাবে। তাহলে 5 এর আনসার কি, এ। বুঝতে পারছি, এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, ডানে যাবে। এখন আমরা দেখব 7 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে নিম্নের কোন বিক্রিয়ায় কেসি এবং কেপি এর মান সমান হবে, কেপি এবং কেসি এর মান সমান হবে। একটা জিনিস মনে রাখবো, যখন যাদের মানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান থাকবে, তখন কি হবে বলতো, কেপি এবং কেসি এর মান সমান হবে। কেপি এবং কেসি এর মান সমান হবে কখন, যখন এগুলার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যাটা কি হবে, সমান হবে। ঠিক আছে, আমরা একটু দেখি এখানে। এখানে আছে বিক্রিয়কের মধ্যে আছে 4 মোল, তাই না, উৎপাদে আছে 2 মোল, সমান হয়েছে না। এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল, তাহলে এটাও সমান না। আবার দেখো এখানের মধ্যে কি আছে, 2 মোল, আর এখানে কি আছে বলতো, 2 মোল, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে কেপি কেসি সমান হবে যখন উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দেখো এটাকে কেন আমরা নিচ্ছি না, ঠিক আছে, এখানে কি আছে বলতো, লিকুইড চলে আসছে, তাই না, 3টা গ্যাস একটা লিকুইড, তাহলে এখানে কেপি এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেপি হচ্ছে আংশিক চাপ ধ্রুবক, আংশিক চাপ ধ্রুবক সবসময় গ্যাসের ক্ষেত্রে কাজ করবে। ওকে, তাহলে এটা আমরা নিতে পারতেছি না। এখন আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসি। সাম্যাঙ্কের উপর, সাম্যাঙ্ক বলতে কি বোঝায়, এর অপর নাম হচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক। সাম্যাঙ্কের অপর নাম বিক্রিয়া হার ধ্রুবক, ঠিক আছে, বিক্রিয়া হার ধ্রুবক। এখন বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা একটু আমরা ক্লিয়ার করি। কোথায় লিখবো, এখানে লিখি, ঠিক আছে। এখানে আমরা বিক্রিয়ার হার বলতে বোঝায় একক সময়ে, ঠিক আছে, বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হারকে আমরা বলি বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারের আমরা একটা একক পাই, মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিক্রিয়া হারের একক, মোল পার লিটার পার সেকেন্ড, একক সময়ে, ঠিক আছে। ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা বলে থাকি বিক্রিয়ার হার, ঠিক আছে। আরেকটা পড়ছি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক কে। বিক্রিয়ার হার ধ্রুবক কে বোঝায় হচ্ছে যে 1 মোলার, তোমার এখানে ঘনমাত্রাটা নির্দিষ্ট, 1 মোলার কোনো একটা গ্যাসের 1 সেকেন্ডে যে পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন হবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, কে বলবো। তো কে এর ক্ষেত্রে আমরা মানে ধ্রুবক, যেটা একটা ধ্রুবক, এর হচ্ছে যে আমাদের কোনো একক যদি বের করতে চাই, তখন আমাদের দেখতে হবে এখানে এটা কি প্রথম ক্রমের বিক্রিয়া না দ্বিতীয় ক্রমের বিক্রিয়া না তৃতীয় ক্রমের বিক্রিয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, শূন্য আছে, তো এক একটার জন্য এক একটা আমাদের কি হয় বলতো, এটার একক হবে। এটা একটু মনে রাখবা। বিক্রিয়ার হারের প্রভাবক হচ্ছে 3টা। কয়টা আছে, প্রভাবক 3টা। একটা হচ্ছে তাপমাত্রা, ঘনমাত্রা, আর একটা হচ্ছে চাপ, ঠিক আছে। এর প্রভাবক আছে কয়টা, 3টা। তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তন হবে। তারপর আছে ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, ঘনমাত্রা। আর এটা হচ্ছে চাপ মানে পি। তাহলে আমরা বিক্রিয়ার হারের নিয়ামক হচ্ছে 3টা, একটা ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ। এগুলো পরিবর্তন হলে বিক্রিয়ার হার কি হবে, পরিবর্তিত হবে। আর বিক্রিয়ার হার ধ্রুবক এটা শুধুমাত্র কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। কার উপর, তাপমাত্রা। তাপমাত্রা পরিবর্তন করলে আমাদের সাম্য ধ্রুবক কি হবে, পরিবর্তিত হবে। তাহলে একটা জিনিস মনে রাখবো, বিক্রিয়ার হার 3টে বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, আর বিক্রিয়ার হার ধ্রুবক একটা বিষয়ের উপর নির্ভর করতেছে, তাপমাত্রার উপর নির্ভর করতেছে। তাহলে এখানে আমরা বুঝে গেছি সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব রয়েছে, তাপমাত্রার প্রভাব রয়েছে, শুধুমাত্র তাপমাত্রা। ওকে, দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝছি, দুটার মধ্যে পার্থক্য আমরা দেখবো একবার।
এখন চলে আসি আমরা, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হবে। আমরা লাসাতের নীতি অনুযায়ী 3টা নিয়ামক পড়ছিলাম। লাস্টের নিয়ামক কি ছিল? ঘনমাত্রা। ঘনমাত্রা মনে রাখবা, যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে বিক্রিয়াটা কোন দিকে যাবে? তো উৎপাদের দিকে যাবে, মানে কি বিক্রিয়া সামনের দিকে ধাবিত হবে, ডানে চলে যাবে। আবার যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ে তাহলে বিক্রিয়কটা কি হবে বলতো? বিক্রিয়কের দিকে ধাবিত হবে, মানে কি এটা কি বাম দিকে চলে আসবে, পশ্চাৎগামী হবে বিক্রিয়া। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিসের ঘনমাত্রা বাড়ছে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ছে। ঠিক আছে, এই যে মনে করি এটা বিক্রিয়ক, বিক্রিয়ক তাহলে কই যাবে? সামনের দিকে যাবে, তাহলে এটা কি হবে? ডানে স্থানান্তরিত হবে, এটা হবে ডানে স্থানান্তরিত, ডান দিকে। ওকে, এখন আমরা দেখি নিম্নের বিক্রিয়ায় আমরা অ্যামোনিয়াকে উচ্চ চাপ প্রয়োগ করলে তরল করা হলে সাম্যাবস্থার কোন দিকে স্থানান্তরিত হবে। আচ্ছা, তাহলে এখানে চাপের প্রভাব আমরা দেখব। চাপের প্রভাব, এই যে বিক্রিয়ক, বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা কত আছে? 4। ঠিক আছে, উৎপাদে মোল সংখ্যা আছে 2, 4 এবং 2। এখন যদি আমরা এখানে চাপ প্রয়োগ করি তাহলে অবশ্যই কি হবে? 4 থেকে 2 এর দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে ধাবিত হবে, মানে ডান দিকে যাবে, বিক্রিয়া ডান দিকে যাবে। 11, নিম্নের বিক্রিয়ার উপাদান ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। আচ্ছা, এ আছে, বি আছে, ডি, মানে কি তুমি উৎপাদের ঘনমাত্রা বাড়াচ্ছ। উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কি পেছনের দিকে যাবে? বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, তাহলে এটা বামের দিকে যাবে, এটা কই যাবে? বামে। চাপের একক এটিএম হলে নিম্নের কোন বিক্রিয়ায় কেপি এর একক কি হবে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে কেপি, কেসি এগুলো সাম্যধ্রুবক, সাম্যধ্রুবকে কখনো একক নাই, একক হয় না। এখন হাজারিন আক্তারে এই প্রশ্নটাই আছে, কেপি এর কি হবে বলতো? কোনো একক নাই দেওয়া আছে, এবং এটি কিন্তু আসল অ্যান্সার। কিন্তু তখন যখন দেখবা তোমাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া দেওয়ার পরে তখন তোমাকে বলছে কেপি এর একক কত হবে, তখন তুমি কি করবা? এটার একটা একক বের করবা। তখন একক না দেখে এটা কিভাবে করো? তাহলে তুমি বুঝে বলছো এটা কোথা থেকে প্রশ্ন আসছে? কবির স্যারের প্রশ্ন থেকে আসছে। ওকে, তাহলে আমরা কি করব? কেপি এর একক বের করার জন্য, এককের জন্য আমরা কি করব? উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক লিখব। উপরে উৎপাদ, নিচে কি? বিক্রিয়ক। আচ্ছা, উৎপাদে দেখো কয় মোলটা আছে? একটা, দুইটা, তাহলে কি এটিএম স্কয়ার। উৎপাদে আছে এটিএম স্কয়ার, আর নিচে কি আছে? একটা মাত্র এটিএম, নিচে হবে একটা এটিএম, তাহলে একক কি হবে বলতো? এটিএম হবে। ওকে, আনসার হবে এটিএম। ভাইয়া কি বলছি? আবার একটু রিভিশন দিই। বলছি যখন কেপিকেসি ডিরেক্টলি বলবে কেপিকেসি একক কি হবে, ওইটা হবে একক বিহীন। এখন কবির স্যারের বই থেকে কিভাবে বুঝবা? যখন একটা বিক্রিয়া দেওয়া থাকবে তখন যদি বলা হয় এই কেপি এর একক কি, তখন তুমি কেপি এর এককটা বের করে ফেলবা। আসল আনসার কি? এটা কোনো এককই হবে না। আমরা এখন 13 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। আচ্ছা, ঘনমাত্রার একক দেওয়া আছে মোল পার লিটার, এটা আমরা সবাই জানি, ঘনমাত্রার একক মোল পার লিটার। নিম্নের উভমুখী বিক্রিয়ার জন্য কেসি এর একক বের করো, ওই আগের মতো। এখন কি করবো বলতো? উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ বাই বিক্রিয়ক। এখন আমরা কি করব? একক বের করতে চাচ্ছি উৎপাদ। দেখো উৎপাদে কি আছে? 2AB। এখানে আমরা ঘনমাত্রা একক জানি মোল পার লিটার, তাহলে হবে মোল পার লিটার কি হয়ে যাবে? এটা স্কয়ার হয়ে যাবে। কেন? এটার মধ্যে 2 আছে, স্কয়ার হয়ে গেছে। এখন দেখি ওইখানে কি আছে? এটা একটা আছে এ, এর জন্য লিখছি আমরা মোল পার লিটার। বি এর জন্য আমরা কি লিখবো? মোল পার লিটার হোল স্কয়ার। যেখানে কি আছে? কিউব আছে, সরি, তাহলে এটা কিউব হয়ে যাবে। এখন তুমি কাটাকাটি করবা, উপরে হবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, নিচে হবে 3 4 মোল টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার 3 দুগুণে 4, 3 কে 3 আর 1 4, তাহলে মাইনাস। তাহলে টোটাল অ্যান্সার হবে লিটার স্কয়ার মোল ইনভার্স 2। লিটার স্কয়ার মোল ইনভার্স 2 কই আছে? এই যে লিটার স্কয়ার মোল ইনভার্স 2। এখন আমরা 14 নম্বরে চলে যাই। 14 নম্বর বলা আছে নিম্নের উভমুখী বিক্রিয়ায় চাপের প্রভাব কি? চাপের প্রভাব কি? এখন এখানে বিক্রিয়ক আছে কয় মোল? 2 মোল, উৎপাদ আছে 1 মোল। তাহলে আমরা যদি চাপ দেই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, মানে এটা হবে ডানের দিকে যাবে। সাম্যাবস্থা কোথায় স্থানান্তরিত হবে? ডানে স্থানান্তরিত হবে। এটাই চাপের প্রভাব। চাপ বাড়াচ্ছ তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, 2 থেকে 1 এর দিকে যাবে। 15, তাপমাত্রা বৃদ্ধি করলে
নিম্নের বিক্রিয়া অনুসারে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদের পরিমাণে কি প্রভাব পড়বে? তাহলে আমাদের প্রথমে দেখতে হবে তাপমাত্রার প্রভাবক, তাইলে এখানে আমরা দেখব এটা কি তাপ উৎপাদী না তাপহারী। দেখতে পারতেছি এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, ঠিক আছে, যদি তাপমাত্রা বাড়াই বিক্রিয়া কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। ভাই আগেই বলছিলাম বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তাহলে কি পেছনে মানে কি এদিক দিয়ে যাবে, তাপমাত্রা বাড়াচ্ছি, তাহলে উৎপাদন কি হবে বলতো? হ্রাস পাচ্ছে। উৎপাদের প্রোডাক্টটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। পেছনের দিকে যাচ্ছে, তার মানে উৎপাদের প্রোডাক্টটা হ্রাস পাচ্ছে। নিম্নের বিক্রিয়াটির জন্য সাম্যাবস্থার উপর তাপমাত্রা এবং চাপ দুইটাই তুমি বৃদ্ধি করছো, তাহলে প্রভাব কি হবে তুমি উল্লেখ করবা। এখন আমরা দেখি প্রথমে একটু চাপের প্রভাবটা কি হবে। দেখো এখানে 2 আর 1 কত আছে? 3 মোল আছে। এখানে 2 আর 3 কি 3 মোল, তাহলে কি চাপের কোনো প্রভাব নাই, মোল সংখ্যা সমান হয়ে গেছে। এখন দেখবো আমরা তাপমাত্রার কি প্রভাব আছে। দেখতে পারতেছি এটা একটা কি বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎগামী হবে। আগেই বলছি, তাহলে এটা হবে পেছনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে বামের দিকে, সাম্যাবস্থা বামে স্থানান্তরিত হবে। সাম্যাবস্থা বামে স্থানান্তরিত হচ্ছে। একটি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? মনে রাখবা, যখন তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, ঠিক আছে, মৃদু ক্ষার, তখন আমরা যেই নির্দেশকগুলো ইউজ করে থাকি, দুইটা নির্দেশক ইউজ করি। একটা হচ্ছে যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তোমাদের বইয়ের মধ্যে চার্ট করে সুন্দর করে দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আর যদি মৃদু অ্যাসিড, ঠিক আছে, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার, তাহলে ফেনপথ্যালিন, তাহলে ইউজ করবো আমরা ফেনপথ্যালিন। ঠিক আছে, ফেনপথ্যালিন। তাহলে যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকে আমরা যে কোনো নির্দেশক ইউজ করব। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনপথ্যালিন ইউজ করব। মৃদু অ্যাসিড মৃদু ক্ষার কোনো কিছুই আমরা ইউজ করতে পারবো না। আমরা পেয়ে গেছি তাহলে অ্যান্সার মিথাইল অরেঞ্জ। আচ্ছা, একটি মৃদু অ্যাসিড, অ্যাসিডটা মৃদু আছে কিন্তু ক্ষারটা কি আছে? তীব্র। তীব্র ক্ষার মৃদু অ্যাসিড ফেনপথ্যালিন। তীব্র অ্যাসিড কি হবে বলতো? ফেনপথ্যালিন হবে, ফেনপথ্যালিন। এখন ইন্টারেস্টিং, দেখো বলা আছে একটা তোমার আয়ন দেওয়া আছে, এই আয়নের অনুবন্ধী ক্ষার বের করতে হবে। আমরা অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার কিভাবে নির্ণয় করে থাকি? প্রথমে একটা মৌল থাকবে, তাই না? মৌল, যে মৌলটা দেওয়া থাকবে, বা যৌগ, ঠিক আছে, যৌগ, ঠিক আছে, যৌগ দেওয়া থাকবে। এর তুমি অনুবন্ধী অম্ল বের করতে পারো। অনুবন্ধী যখন অম্ল বের করবা তার সাথে তুমি একটা H+ যোগ করে দিবা। কি যোগ করে দিবা? একটা H+ যোগ করে দিবা। যখন অনুবন্ধী ক্ষার বের করতে চাচ্ছ, অনুবন্ধী ক্ষার বের করার জন্য তুমি কি করবে? একটা H+ মাইনাস করে দিবা, একটা H+ মাইনাস করে দিবা। এখন এখানে তোমার যে যৌগটা দিছে কি দিছে? একটা হচ্ছে যে HSO4 মাইনাস। আচ্ছা, HSO4 মাইনাসকে তুমি ক্ষার বের করতে যাচ্ছ, ক্ষার বের করতে গেলে অবশ্যই কি করতে হবে? একটা H+ মাইনাস করবা। এর সাথে তুমি একটা H+ মাইনাস করে দাও। H+ মাইনাস করলে এর মধ্যে কি থাকে? SO4 মাইনাস, SO4 মাইনাস, একটা H+ বাদ চলে যাবে। বাদ গেলে এটা হবে SO4 মাইনাস। আবার একই যৌগের কি বলছে? অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে। তার মানে কি তুমি এই যৌগটার সাথে তুমি কি করবা? একটা H+ যোগ করবা। অম্ল বের করার জন্য H+ যোগ করি, তাহলে হবে এটা H2SO4, একটা হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে H2SO4। আচ্ছা, এখন এখানে একটা দেওয়া আছে Fe2O3 এর অম্লত্ব বের করে। বিষয়টা হচ্ছে যে অম্লত্ব এবং ক্ষারত্ব। অম্লত্ব হয় ক্ষারের আর ক্ষারত্ব হয় অম্লের। তা অম্লের ক্ষারত্ব বের করি আর ক্ষারের অম্লত্ব বের করি। যেহেতু এটার কি বের করতে বলছে? অম্লত্ব বের করতে বলছে, তাহলে এটা কি ক্ষার হিসেবে কাজ করতেছে। আমাদেরকে এমন বিক্রিয়া দেখতে হবে Fe2O3 এর সাথে কত অণু HCl বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে, সেটাই হচ্ছে তার অম্লত্বের সংখ্যা। HCl কয়টা যুক্ত হচ্ছে, ঠিক আছে। এখন হ্যাঁ, কয়টা যুক্ত হচ্ছে? এই বিক্রিয়া যদি আমরা সম্পূর্ণ করতে চাই তখন আমরা দেখি, দেখো Fe এখানে কি আছে? 3+ না, তাহলে FeCl3 তৈরি হবে। এখানে তাহলে আমরা 3 দিব, প্লাস H2O তৈরি হবে। এখানে 6 অণু কি হবে? 6 অণু HCl দরকার পড়তেছে, তার মানে এর অম্লত্ব কত? 6 অণু।
এখন বিষয় হচ্ছে যে তুমি যখন একটা গ্যাসের মানে কোনো একটা যৌগের অম্লত্ব বের করতে চাচ্ছ, তার জন্য একটা শর্টকাট নিয়ম আছে। কি করবা তুমি, তার যে ক্যাটায়ন আছে, এটা আমরা অম্লত্ব, জাস্ট অম্লত্ব, নট ক্ষারত্ব, অম্লত্ব বের করতে যাচ্ছি। অম্লত্ব বের করার জন্য ক্যাটায়নের চার্জ আর হচ্ছে যে ওই ক্যাটায়ন সংখ্যা মাল্টিপ্লাই করে দিবা। ক্যাটায়নের চার্জ দেখো তো এখানে এফ কি আছে 3 প্লাস, তাহলে 3 ইনটু সংখ্যা কয়টা আছে বলতো 2 আছে, তাহলে 3 ইনটু 2 কত হয় বলতো 6, তাহলে এর আমাদের অম্লত্ব হবে 6, অম্লত্ব হবে 6। এটা শুধুমাত্র অম্লত্ব বের করার সূত্র, ক্ষারত্ব না, ভালো করে আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসি একটি জলীয় দ্রবণের POH এর মান দেওয়া আছে 8। এখন আমরা কি H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে যাব। এরকম যখন ম্যাথগুলা থাকবে তুমি মনে রাখবা, যখন POH একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তখন তুমি এখান থেকে OH আয়নের ঘনমাত্রা বের করতে পারবা, যেটার pH থাকবে। যদি pH থাকতো তাহলে তুমি H আয়নের ঘনমাত্রা বের করতে পারবা, আর যদি OH দেওয়া থাকে তখন তুমি কি করবা, OH আয়নের ঘনমাত্রা। OH আয়নের ঘনমাত্রা যখন বের করতে চাই তখন আমরা কি করব, এখানে যে pH এর মান আছে, pH এর মানটা আমরা 10 টু দি পাওয়ার মাইনাস, 10 টু দি পাওয়ার মাইনাসের পরে ওই সংখ্যাটা আমরা বসাই দিব। এখানে কত আছে 8 আছে, তাহলে এটা আমরা কি 8 করে দিব। এখন আমরা কি OH এর ঘনমাত্রা জানি, একটা ফর্মুলা আমরা পড়ছি KW ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস। এখানে KW হচ্ছে যে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল সবসময় কত হয় 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো এখানে তুমি দেখো OH আয়নের ঘনমাত্রা জানো, তাহলে কি H প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবা না? OH আয়নের ঘনমাত্রা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে তুমি কি H প্লাস যখন বের করতে যাচ্ছ তখন 10 টু দি পাওয়ার মাইনাস 14 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 8 কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6। অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আমরা কি H প্লাস আয়নের ঘনমাত্রা পেয়ে যাচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস 6। কিভাবে করছি বুঝতে পারছো? আমরা কি করছি, POH থেকে OH আয়নের ঘনমাত্রা বের করছি। OH আয়নের ঘনমাত্রা বের করলে সহজেই আমরা কি করতে পারি, H প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারতেছি। 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে 14 দিয়ে ভাগ করব 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে আমরা কত পাচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস 6 পাচ্ছি। এরপরে আমরা চলে আসি 23 নম্বরে। একটি জলীয় দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এত, এটার আমরা pH-টা বের করতে যাচ্ছি। তো pH বের করার সূত্র আমরা সবাই জানি মোটামুটি, pH ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখো তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.001, এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3, দেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, লগ আর 10 কি কাটাকাটি যায়, লগ আর 10 কাটাকাটি গেলে এখানে মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 3, মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্সার হবে 3। আমরা pH বের করে ফেলছি। এরপরে চলে আসি আমরা মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক। মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারে কোনো নির্দেশক আমরা ইউজ করি না, কোনো নির্দেশক ইউজ করি না। পানি, পানির অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তার মানে কি তুমি পানির সাথে একটা H+ যোগ করে দিবা, যেহেতু আমরা অ্যাসিড বের করতে যাচ্ছি, পানির সাথে একটা H+ যোগ করে দিলে এটা কি হবে বলতো, হাইড্রোনিয়াম আয়ন হয়ে যাবে, একটা আমরা হাইড্রোনিয়াম আয়ন পাবো। আচ্ছা, পানির অনুবন্ধী ক্ষার মানে কি, আমরা পানির থেকে একটা H+ মাইনাস করে দিব, অম্ল বের করতে গেলে H+ যোগ করি, ক্ষার বের করতে গেলে H+ মাইনাস করব, মাইনাস করলে আমরা কি পাচ্ছি OH মাইনাস পাচ্ছি, হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি, OH মাইনাস পাচ্ছি। এটা এখানে না হয় এখানে মাইনাসটা হবে, ঠিক আছে, OH মাইনাস পাচ্ছি আমরা। এরপরে দেখি আমরা 0.1 মোলার, 0.1 মোলার HCl দ্রবণের pH কত। তো pH বের করার জন্য pH ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে লেখা যায়। তাহলে কত হবে, log 10 কাটা 1 মাইনাস মাইনাসে প্লাস হবে 1 হবে অ্যান্সার। এরপর আমরা চলে আসি, এখানে কি বলা আছে m/100, m/100 কে আমরা এভাবে লিখতে পারি না 1/100, এখানে আমরা m লিখলাম, 1/100 মানে কত বলতো 0.01 মোলার, ঠিক আছে, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের pH বের করতে বলছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার না, ক্ষার হলে তাহলে এটার প্রথমে আমরা কি বের করতে পারবো, POH বের করতে পারবো, এটা আমরা POH বের করি। POH বের করতে গেলে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে অ্যান্সার হবে 2। POH যদি 2 হয়, এখান থেকে আমরা pH বের করব, pH ইজ ইকুয়াল টু 14 মাইনাস 2, টোটাল কত হয় pH POH ইজ ইকুয়াল টু 14 হয়, তাহলে এর অ্যান্সার হবে 12, এর অ্যান্সার হবে কি 12 হবে, এই যে pH 12। এখন আমরা দেখি ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত।
একটা জিনিসের অম্লত্ব বের করতে গেলে আমরা দেখব এটার সাথে কি কত অণু সোডিয়াম হাইড্রো আমরা অম্লত্ব বের করতে যাচ্ছি, মানে কি এটা কতটা অম্ল অ্যাসিডের সাথে যুক্ত হবে। দেখো ক্যালসিয়াম অক্সাইড এটা অম্লত্ব বের করতে যাচ্ছে, তাহলে HCl এর সাথে যুক্ত হবে। কয়টা HCl এর সাথে যুক্ত হলে বিক্রিয়া সম্পন্ন হবে? আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ডাইক্লোরাইড, তাহলে দুইটার সাথে বিক্রিয়া করলে কি হবে বলতো আমাদের এটা বিক্রিয়াটা সম্পন্ন করা যাবে। তাহলে আর অম্লত্ব কত 2। অথবা ওই যে আগের মতো তুমি বের করতে পারো ক্যালসিয়ামের ক্যাটায়নে কত চার্জ কত +2, এখানে কয়টা সংখ্যা আছে ক্যালসিয়াম একটা, তাহলে 2 × 1 কত হবে 2 হবে। এই যে অম্লত্ব, জাস্ট অম্লত্ব বের করার সূত্র, নট ক্ষারত্ব। যে দ্রবণের POH দেওয়া আছে কি বলো 5, এখানে আমরা H+ আয়নের ঘনমাত্রা বের করতে যাচ্ছি, তাহলে OH যেহেতু দেওয়া আছে POH, এখানে আমরা OH আয়নের ঘনমাত্রা বের করতে পারি। OH আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻, এখানে যা থাকবে সেটা আমরা বসে দিব, তাহলে 5 10⁻⁻5। সুতরাং তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁻14 থেকে আমরা ভাগ করব 10⁻⁻5, অ্যান্সার হবে 10⁻⁹। অ্যান্সার হবে 10⁻⁹। অনুধাবন আমরা দেখব না, ডিরেক্টলি চলে যাই আমরা 33। আচ্ছা, অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? অক্সালিক অ্যাসিড মানে কি বলতো COOH, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। এর সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছো। অক্সালিক অ্যাসিড একটা দুর্বল অম্ল, এটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের সাথে তুমি কি করতেছো সবল ক্ষার, এটা সবল ক্ষারের বিক্রিয়া করতেছো। দুর্বল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় এখানে আমরা কি ফেনফথ্যালিন ইউজ করে থাকি। কোনটা ইউজ করে থাকি? ফেনফথ্যালিন। লিখে দিচ্ছি ভাই একটু আগে, এটা আমরা ফেনফথ্যালিন ইউজ করি। এরপরে চলে আসি আমরা OH আয়নের অনুবন্ধী অ্যাসিড বের করতে যাচ্ছি, তাহলে আমরা OH এর সাথে একটা প্লাস করব সরি, যেহেতু অ্যাসিড বের করতে যাচ্ছি তাহলে প্লাস করলে সহজেই পাচ্ছি আমরা কি পানি পাচ্ছি। আমরা পানি পাবো। এই যে এটার কথাই বলতেছিলাম। এখন দেখো M2O3 অক্সাইডের ক্ষারকত্ব বের করতে বলছে। তুমি যদি এটা অম্লত্ব বের করতে চাইতো তখন তুমি কি করতা 2 × 3 6 বের করে ফেলতা, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসলে কিসের উদাহরণ দেওয়া আছে জানো? অ্যালুমিনার উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। Al2O3 একটা উভধর্মী অক্সাইড, মানে এটাকে অম্লত্ব থাকবে, এর ক্ষারত্ব থাকবে। যখন এটা আমরা অম্লত্ব বের করি মানে এটা কয়টা HCl এর সাথে যুক্ত হবে? এটা 6টা HCl এর সাথে যুক্ত হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর পানি তৈরি করতেছে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করবে কয়টার সাথে? 6টা, তাহলে এর অম্লত্ব হচ্ছে 6। অম্লত্ব কত? 6। আচ্ছা, তাহলে এর অম্লত্ব কত? 6। আর যদি এটার ক্ষারত্ব বের করতে চাই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 NaOH নাকি একটু দাও দেখিনি আমি, হ্যাঁ আচ্ছা NaLO2 প্লাস পানি তৈরি করে। তাহলে তুমি কি করবা বলতো? এত বড় বিক্রিয়া তো মনে রাখবে না, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। কি বলতো? এটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে একই যোগের অম্লত্ব কত বলতো? অম্লত্ব বের করার জন্য 2 × 3 6 হয়ে যাচ্ছে। আর আমরা যখন ক্ষারত্ব বের করবো তখন এটা কত হবে? 2 হবে। আমরা বের করতে চাচ্ছি ক্ষারত্ব, তাহলে অ্যান্সার কত হবে? 2। মনে থাকবে? এই দুইটা একটু ভালো করে দেখবা। এখন আমরা 38 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি। 38। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা কি তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি কি হয় বলতো? হ্রাস পায়। আর তাপহারী বিক্রিয়ার মধ্যে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর হচ্ছে যে তাপহারীর মধ্যে বৃদ্ধি পাবে। চলো চলে আসি আমরা আচ্ছা গঠন তাপ। আচ্ছা, গঠন তাপ হচ্ছে যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। গঠন তাপ কি হয়? একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? তাপ শোষিত হয়। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মানে ভাঙা। কোন একটা জিনিস যখন ভাঙবে তখন কি হবে বলতো? এখানে তাপটা শোষিত হবে, তাহলে এখানে শোষণ তাপ থাকবে। আর যখন তুমি একটা গঠন করবা, একটা বিক্রিয়া, তুমি কতগুলো বিক্রিয়ক একত্রিত হয়ে কি করছো? গঠন করতেছো, ঠিক আছে। গঠন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া একটা একটার বিপরীত, ঠিক আছে, একটা একটার বিপরীত। তুমি যখন কি করতেছো? গঠন বিক্রিয়ায় কতগুলো বিক্রিয়ক একত্রিত করে একটা উৎপাদ তৈরি করতেছো, তখন হবে তাপ উৎপন্ন হবে। আর তুমি যখন এটাকে ভাঙলে এখানে কি হবে বলতো? তাপ শোষিত হবে। একটা একটার বিপরীত, মনে রাখতে হবে আমাদের। আচ্ছা,
এখন বলা আছে নিম্নের ডান পাশের কোন মানটি পরমাণুকরণ তাপ। আচ্ছা, পরমাণুকরণ তাপ মানে কি, এটা কি হচ্ছে, এটা ভাঙবে, ঠিক আছে। মনে রাখবো পরমাণুকরণ তাপের সবসময় কি হবে, তাপ শোষিত হবে, তাপ শোষণ বিক্রিয়া হবে, তাপ মানে এটা বলে তাপ হারি বিক্রিয়া হবে, ঠিক আছে, তাপ হারি বিক্রিয়া হবে। তো ডেল্টা এইচ অবশ্যই কি হতে হবে, পজিটিভ হতে হবে, ঠিক আছে। এটা তো তাহলে হবেই না, এটা কি আছে, নেগেটিভ দেওয়া আছে, এটা হবে না। এখন আমরা দেখবো এখানে কি আছে, পরমাণু তৈরি করতে বলছে। এটা হচ্ছে যে আমাদের যৌগ ভাঙছে, তাহলে এটা একটা পরমাণু তৈরি হয়েছে, এই যে পরমাণু তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এটার আইসোটোপ তৈরি হয়েছে, তাহলে আমরা পাচ্ছি কি বলতো, বি। অ্যান্সার হচ্ছে যে বি, কারণ ক্লোরিন তৈরি হয়ে গেছে, পরমাণু বের হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে আসি 43 নম্বর। 32 গ্রাম মিথেনকে দহন করে আমরা কত পাচ্ছি বলতো, 980 কিলোজুল পার মোল তাপ নির্গত হচ্ছে। এখন তোমাকে মিথেনের দহন তাপ বের করতে বলছে, মিথেনের দহন তাপ। আমরা আগে তাহলে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা আমরা জানি কি বলতো, মিথেন CH4 যেহেতু দহন তাপ মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর কি পানি তৈরি করবে। এখন আমরা এটাকে সমতা করব, 4 মানে এখানে 2 দিবা, 2 দিলাম, 2 দেওয়ার পরে এখন আমরা অক্সিজেন করতে 2 আর 2 4, তাহলে এখানে আমরা 2 দিতে হবে। এই যে আমাদের সমতা কিন্তু হয়ে গেছে। এখন এই মিথেনের দহন তাপ দেখো তো কত বলা আছে, দহন তাপ 980, ঠিক আছে, 980। এখন বলতো এখানে মিথেনের 1 মোল মিথেন কাজ লাগতেছে, তাহলে 1 মোল মিথেনের ভর কত, 16 গ্রাম। 1 মোল মিথেনের হচ্ছে যে 16 গ্রাম। 1 মোল মিথেন দহিত হয়ে 980 করতেছে, তাহলে তুমি ওই কি নিয়মে করবা, 16 গ্রাম মিথেনের দহনে তৈরি হয় 980 জুল। আমাদের বের করতে হবে কত, 32, ঠিক আছে। সুতরাং 32, 980 ইন্টু 32 ডিভাইডেড বাই 16, 2 হচ্ছে, তাহলে এটা হয় 1700। আচ্ছা দাও, ভুল লিখছি নাকি, 16 2, 32 গ্রাম মিথেনকে দহন করলে, আচ্ছা আমি তো উল্টা লিখছি, ঐকিক নিয়মটা উল্টা লিখে ফেলছি। আচ্ছা, এটাকে মুছি। হ্যাঁ, এটা আমি এইভাবে সাজাবো, এটাকে লিখবো আমরা 32 গ্রাম, ঠিক আছে, মিথেনের দহনে তাপ উৎপন্ন হয় কত, 980। আমাদের বের করতে হবে 16 গ্রামে কত, ঠিক আছে, 980 ইন্টু 32 বাই 16, অ্যান্সার হবে 2। এখন 980 কে 2 দিয়ে ভাগ করলে হবে 490, ঠিক আছে, 490। তাহলে অ্যান্সার কত হবে, 490 মাইনাস 490 কিলোজুল পার মোল। বুঝতে পারছি। এখন আমরা দেখব তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ ডেল্টা এইচ এর মান কত। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের একদম মুখস্থ আছে 57.3। আচ্ছা, এখানে একটা চার্ট আছে আমাদের বইয়ের, চার্টটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এই যে এই চার্টের কথা বলতেছি, আমাদের হাজারি নেক্সারের বইয়ের মধ্যে বলা আছে, এটা অবশ্যই অবশ্যই আমাদের পড়তে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তীব্র অ্যাসিড, এটাও তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপমাত্রা কত, -57.34, -57.34, একদম মুখস্থ করতে হবে। এরপর দেখি এখানে সালফিউরিক অ্যাসিড এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এখন এখানে দেখো তো হাইড্রোজেন কি দুইটা, এখানে কয়টা ছিল, একটা ছিল, এখানে হচ্ছে দুইটা, হাইড্রোজেন সংখ্যা বেড়ে গেছে, তাহলে তুমি কি করবে, এখানে এর মানটা বাড়ায় দিবা। এখানে 3 4 ছিল, এটা তুমি 4 4 বানায় দিবা, ঠিক আছে, এটা বাড়ায় 4 4 বানিয়ে দিবা, 57.44। এরপর চলে আসি নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিড এটা কি আছে, 3 দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিডে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সব ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কনস্ট্যান্ট। এরপর তুমি নাইট্রিক অ্যাসিডে 3 আছে, অক্সিজেন কয়টা আছে, 3টা আছে, তুমি কি করবা, ওইখানে সবগুলা বেজোড় সংখ্যা দিয়ে দিবা, সবগুলা বেজোড় সংখ্যা। দেখো 5 7 3 5 সবগুলা কি বেজোড় সংখ্যা, 57.35 সবগুলা বেজোড় সংখ্যা। এখন দেখো HCl এর সাথে আমি কি করছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি। HCl সবল অ্যাসিড, এটা একটা তীব্র ক্ষার। তীব্র ক্ষারের মধ্যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কি আমরা চেঞ্জ করে দিছি না, উল্টাই দিছি, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের উল্টায় কি করছি আমরা, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি। তুমি কি এর মানটাকে উল্টাই দিবা, এটা কি ছিল 3 4 ছিল, এটা বানায় দিবা 4 3 বানায় দিবা, 57.43 উল্টাই দিবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেলে। এরপর দেখি HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, সবচেয়ে বেশি শক্তিশালী তাপ প্রশমন তাপ দিবে, কত দিবে বলতো, -68.6। এটা একদম মুখস্থ করতে হবে, সবচেয়ে বেশি পাই HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো এখানে দুর্বল অ্যাসিড নিচ্ছে একটা, দুর্বল অ্যাসিডের সাথে সবল আমরা ক্ষার নিছি, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তাহলে মানটা কি কমবে না, একটু কমবে, কমে কত হয়েছে 55 হয়ে গেছে। ওকে, এখন দেখো এটাও সবল
অ্যাসিড, এটা তীব্র মৃদু অ্যাসিড, এটা কি মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড এটা আরো কমবে, কমে কত হচ্ছে -50 হয়ে গেছে। এই মানগুলা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি কত বলতো -57.32, 57.34 তো নাই, আছে কি নাই, তাহলে এটা আমরা কাছাকাছি যে মান আছে সেটা আমরা নিব। এখন চলে আসি বিভিন্ন বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি দেওয়া আছে। আচ্ছা, সক্রিয় শক্তি দেওয়া থাকলে বিক্রিয়ার গতির হার নির্ণয় করতে হবে। বিক্রিয়ার গতি সর্বনিম্ন কখন হবে? বিক্রিয়ার গতি সর্বনিম্ন হয় যার কি হবে বলতো সক্রিয়ণ শক্তি সর্বোচ্চ হবে। যার সক্রিয়ণ শক্তি সর্বোচ্চ, বিক্রিয়ার হার তার সর্বনিম্ন হবে। একটা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দেখবো এখানে সক্রিয় শক্তি কার সর্বোচ্চ দেওয়া আছে, এটা সর্বোচ্চ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আমাদের বিক্রিয়ার হার সর্বনিম্ন হবে। যাই, এরপরে কি দেওয়া আছে, কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক। আপেক্ষিক বেগ ধ্রুবক হলে নিম্নের কোনটি পরিমাপক হবে? বিক্রিয়ার গতির হার হবে। আচ্ছা, এখানে কি বলা আছে? হ্যাঁ, বিক্রিয়ার হার, গতির হার হবে। কি বলছে? আপেক্ষিক বেগ ধ্রুবক বলা আছে। আপেক্ষিক বেগ বিক্রিয়া হারের উপর ডিপেন্ড করবে, এটা অবশ্যই বিক্রিয়া হারের উপর ডিপেন্ড করবে, বিক্রিয়া গতির হার। আচ্ছা, এখানে বলা আছে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার মধ্যে দেখো সোডিয়াম আর্সেনেটের সাথে অক্সিজেনের বিক্রিয়া করছি, কোনো বিক্রিয়া ঘটতেছে না, কোনো বিক্রিয়া ঘটতেছে না। কিন্তু এর সাথে যখন তুমি কি করছো, একটা সোডিয়াম সালফাইড, ঠিক আছে, সোডিয়াম সালফাইড এড করে দিছো, তখন কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। মনে আছে? সে মানে একটা জিনিস কি বলতো, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নিজে বিক্রিয়া করতে পারতেছে, ঠিক আছে, কিন্তু সে কি করতেছে, মানে একটা বিক্রিয়ক কি করতে পারতেছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে বিক্রিয়া করতে পারতেছে না। এর সাথে আমরা কি করছি, অন্য একটা বিক্রিয়ক অ্যাড করে দিচ্ছি। ওই বিক্রিয়ক কিন্তু আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি বলতো, আবিষ্ট প্রভাবক বলে থাকি। তাহলে আবিষ্ট প্রভাবকের একটা উদাহরণ জাস্ট মনে রাখবা, সোডিয়াম আর্সেনেট, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আবিষ্ট প্রভাবক একটা উদাহরণ দেওয়া আছে তোমার বইয়ে। এখন আমরা বাফার পড়ব। আচ্ছা, বাফার দুই ধরনের হয়, একটা ক্ষারীয় বাফার, একটা হচ্ছে অম্লীয় বাফার। ক্ষারীয় বাফার বলো, অম্লীয় বাফার বলো, এগুলা বের করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে এটা কি দেওয়া আছে, ক্ষারীয় বাফার। তার মানে কি, ক্ষারটা কি হবে, দুর্বল হতে হবে, ক্ষারটা অবশ্যই দুর্বল হতে হবে। এখন আমরা খুঁজে বের করবো কোনখানে দুর্বল ক্ষার দেওয়া আছে। এটা সবল ক্ষার, এটা হবে না। এই যে আমরা পেয়ে গেছি বলতে একটা দুর্বল ক্ষার পেয়ে গেছি, দুর্বল ক্ষারে ক্ষারীয় বাফার তৈরি হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো কিভাবে আমরা বের করছি, একটা কি দুর্বল ক্ষার, তার কি হবে বলতো অনুবন্ধী। এখন আমরা জানি এটার অনুবন্ধী কি হবে বলতো, NH4+। এই যে অনুবন্ধী আমরা কি পাইছি, অম্ল পেয়ে গেছি, অনুবন্ধী অম্ল পেয়ে গেছি, তাই না? আর এটা তো অ্যাসিড দেওয়া আছে, আর বাকিগুলো হবে না, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা যে কোনো কিছুর ক্ষারীয় বা অম্লীয় বের করার জন্য প্রথমে আমরা ক্ষারীয় মানে কি দুর্বল ক্ষার বের করব। অম্লীয় বাফার বের করার জন্য আমরা দেখব অম্লীয় মানে অ্যাসিড, মানে দুর্বল অম্ল কোথায় আছে, এটা আমরা বের করব। আচ্ছা, এই যে 11 নম্বর প্রশ্নটা দিচ্ছে, এখানে 50 ml 0.175 মোলার ফর্মিক অ্যাসিড এবং 50 ml 0.09 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তুমি একত্র করছো। একত্র করার ক্ষেত্রে এখানে পিএইচ কত তোমার বের করতে হবে। বিষয়টা হচ্ছে এখানে এটা কি বলতো, একটা দুর্বল অম্ল দেওয়া আছে না, দুর্বল অম্ল দেওয়া থাকলে তার কি আমাদের বিয়োজন ধ্রুবক মানটা বের করতে হবে। তাহলে কি কে এর মানটা দেওয়া আছে। তো এই ম্যাথগুলো হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া করাটা খুবই টাফ, তো এগুলা ম্যাথ আসে না। এখন কিভাবে করতে হয় দেখাই দিচ্ছি, এটা ক্যালকুলেটর ছাড়া করাটা পসিবল না। আমরা এটা দেখি কিভাবে করবো। এটা কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখছিলাম আমি। হ্যাঁ, দেখো বিক্রিয়ার মধ্যে কি বলা আছে, একটা ফর্মিক অ্যাসিড আমরা কি করছি, সবল একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি। করাইলে এখানে কি হচ্ছে বলতো, একটা লবণ তৈরি হবে, পানি তৈরি হবে, বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন এখানে কি দেওয়া ছিল, এখানে হচ্ছে যে ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা এবং কি আয়তন দেওয়া ছিল। তো এখান থেকে আমরা ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা বের করতে পারি না, আমরা জানি N = HV। ভাই এটাই করছি, কি করছি, ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করছি, ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা বের করছি। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা কি করছি, S দেওয়া ছিল, V দেওয়া ছিল, এখান থেকে আমরা কি করছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করছি। এখন আমরা দেখব এখানে বিক্রিয়ক দুইটা ছিল, এই বিক্রিয়কের মধ্যে এটা বেশি না এটা বেশি। খুব ভালো করে দেখতে পারতেছি এখানে কি বলতো, আমাদের ফর্মিক অ্যাসিডের সংখ্যাটা, মোল সংখ্যাটা অনেক বেশি আছে। তার মানে কি, এই দ্রবণটা কি হবে, অম্লীয় হবে, এই দ্রবণটা অম্লীয় হবে, মানে কিছু আমাদের ফর্মিক অ্যাসিড এখানে থেকে থাকবে। তাহলে অবশিষ্ট ফর্মিক অ্যাসিডের আমরা মোল সংখ্যা আমরা বের করছি, অবশিষ্ট ফর্মিক অ্যাসিড এইটা মাইনাস এইটা,
এটা মানে সেটা করলেই দেখো, কারণ কেন বলতেছি, এখানেও 1 মোল লাগছিল, এখানেও 1 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছিল। তাহলে এই দুইটার মধ্যে যেটা সীমিত বিক্রিয়ক, ঠিক আছে, সেটাই তো আমাদের কি বিক্রিয়া অংশগ্রহণ করবে। দেখো তো এখানে যে 0.45 মোল ছিল, ঠিক আছে, 0.45 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.45 মোল ফর্মিক অ্যাসিড, দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা লবণ তৈরি করবে। তাহলে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে এইটা, এটা এত মোল, মানে 0.0045 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.0045 ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে যেই লবণটা উৎপন্ন করছে সেটাও তো মোল সংখ্যা একই হবে, কারণ এখানে কি 1 মোল আছে, ঠিক আছে, এখানেও কি আছে 1 মোল আছে। তাহলে সেম মোল সংখ্যায় কি বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। তাহলে এখানে আমাদের ওই লবণের মোল সংখ্যাটা আমি লিখে রাখছি, ঠিক আছে, একই সেমটাই হবে। আচ্ছা, আর এটা এতটুকু বিক্রিয়া করার পরে কিছু অবশিষ্ট থাকবে না, এই অবশিষ্ট জিনিসটা আমরা বের করছি কত মোল, ঠিক আছে, এত মোল অবশিষ্ট থাকতেছে, বের করছি। এখন আমরা ফর্মুলার মধ্যে চলে যাব, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ বাই অম্ল প্লাস লবণ বাই অম্ল। তো এখানে কে এর মান দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে লিখছি, আর এখানে কি লবণ, দেখো লবণ যেটা ছিল লবণের মোল সংখ্যাটা উপরে রাখছি, নিচে কি রাখছি আমরা অবশিষ্ট যে অম্লটা ছিল, এই অবশিষ্ট অম্লটা আমরা নিচে রাখছি। তো করলে ক্যালকুলেটর করলে এটার মানটা কত হবে, 3.79 হবে, 76 হবে, এরকম। এত বড় ম্যাথ তোমাদের মেডিকেল আসা উপযুক্ত না। যদি এসে যায় কি করবে বলতো, যেহেতু এটা অনুশীলনীর ম্যাথ, একটু জাস্ট অ্যান্সারটা একটু মুখস্থ করে ফেলবা। এটা কি করবো আমরা, অ্যান্সারটা মুখস্থ করে ফেলবো। ওকে, এরপর আমরা চলে আসি ক্লোরোফর্মের জারণে বিষাক্ত আমাদের ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে। এখানে ঋণাত্মক প্রভাবক কোনটা? আচ্ছা, ঋণাত্মক প্রভাবক আমরা আমাদের হাজারিন অক্সাইডের মধ্যে পড়ছিলাম গ্লিসারিন, তাই না? গ্লিসারিন ছিল, ধুলাবালি ছিল, এগুলো ছিল ঋণাত্মক প্রভাবক। এখন এই বইয়ের মধ্যে ক্লোরোফর্মের জারণে যে ফসজিন গ্যাস উৎপন্ন হয়, এখানে ঋণাত্মক প্রভাব হিসেবে আমরা অ্যালকোহল ইউজ করছি, ঠিক আছে, কবির স্যারের বইয়ের মধ্যে বলা আছে। তো এটা কি করবা, একদম মুখস্থ করে ফেলবা। এরপর চলে আসি পানির বাষ্পীভবন এনথালপি। না, এটা তো অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনের, আচ্ছা এটা আমরা ম্যাথটা করি, চলো। বলা আছে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা, এটা পার্সেন্টেজে দেওয়া আছে 12.5। তো এখান থেকে তুমি বিয়োজন আলফা এর মানটা বের করতে পারবে না। আলফা কি করবো বলো তো, এটাকে পার্সেন্টেজটাকে তুমি কি সংখ্যায় নিয়ে যাবা। তাহলে 12.5 কে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করবো, যেহেতু পার্সেন্টেজ আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 0.125। আলফা আমরা পেয়ে গেছি। আলফা পাওয়ার পরে আমরা কি করব, এখানে এর পিএইচ বের করতে বলছে। তাহলে আগে ঘনমাত্রাটা বের করে ফেলি, ঘনমাত্রা টোটাল। ঘনমাত্রা এটা কি হবে বলতো আমাদের, তাহলে পিএইচ লিখবো, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে গেলে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা মাইনাস লগারিদম অফ, এখন এস ইন্টু আলফা ইন্টু এস, এস এর মান কত দেওয়া আছে কত, আচ্ছা এস এর মান কত দেওয়া আছে 0.01 ইন্টু আলফা এর মান কত দেওয়া আছে 0.125, আচ্ছা মাইনাস লগারিদম অফ, এটা হবে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 -3, ঠিক আছে, -3। এখন তাহলে এটা পাচ্ছি আমরা টোটাল মান, দেখা যায় কি, এটা একটু জুম আউট করি, হ্যাঁ, তাহলে আমরা এটা কি পাচ্ছি, মাইনাস লগারিদম মাইনাস 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি, লগ 10 টু দি পাওয়ার -3 মাইনাস লগ 1.25। এখন লগ 10 কাটাকাটি যাবে, ঠিক আছে, তাহলে -3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস লগ 1। লগ 1 এর মান আমরা কত জানি বলো তো, লগ 1 এর মান জানি 0, লগ 1 এর মান জানি 0, 0 তো আর হবে না, মানে 0 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। তাহলে এর মানটা প্রায় কার সমান হবে বলতো, 3 এর সমান হবে। এখন দেখবে এখানে 3 এর কাছাকাছি কোনটা আছে, এই যে 2.9, তাই না, এটার অ্যান্সার হবে 2.9। কিভাবে করছি আবার বলি, আমরা কি করছি, এখানে আলফার মানটা বের করছি। আলফার মানটা বের করতে পারলে আমরা এখানে ঘনমাত্রা বের করতে পারবো, হাইড্রোজেনের ঘনমাত্রা। কি করবো বলতো, ওর যে এস এর মানটা দেওয়া আছে, এই যে এখানে এস এর মানটা, ঠিক, এই যে এস এর মানটা, এই এস এর মানটার সাথে আমরা আলফা গুণ করে ফেলছি। আলফা গুণ করে হলে বাকি কাজ সহজ, আমরা পিএইচ ম্যাথ অনুযায়ী করব। এখন দেখো এখানে মাইনাস লগ এত ইন্টু এত। এখন লগের সূত্র অনুযায়ী যদি ইন্টু থাকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি বলতো, প্লাস আকারে ভাগ করতে পারি। প্লাস আকারে ভাগ করছি, এখন এর আগে মাইনাস ছিল না, তাই মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা ম্যাথ করে ফেলছি। এখন আমরা চলে আসি পানির বাষ্পীভবন এনথালপি।
পানির বাষ্পীভবন এনথালপি একদম মুখস্থ করবা। এর মানটা কত দেওয়া আছে এখানে? 40.6, 40.6, 40.6। এটা আমরা একদম মুখস্থ করতে হবে, এটা বোঝানোর কিছু নাই, মুখস্থ করতে হবে। আচ্ছা, এটাও মুখস্থ করতে হবে, কার্বন কার্বনের বন্ধন এনথালপি কত, এখানে কত দেওয়া আছে? 335, একদম মুখস্থ করে ফেলবো, এটা বোঝানোর কিছু নেই, মুখস্থ এগুলা। আমরা এখন চলে আসি একদম 61। কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ 7 থেকে বেশি? এখন 7 থেকে বেশি হয় কার বলতো? ক্ষারীয়, ক্ষারীয় হতে হবে, ক্ষারীয় হলেই তার কি হবে? 7 থেকে বেশি হয়। এখন লবণের আমরা কিভাবে পিএইচটা নির্ণয় করে থাকি, মানে এটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, কিভাবে নির্ণয় করে থাকি? প্রথমে আমরা কি করব, এই লবণটাকে ভাঙবো। দেখো তো এখানে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যেটা একটা লবণ, তাহলে এটা কি একটা অম্ল এবং একটা ক্ষার থেকে আসতেছে, তাই না? তাহলে এটাকে ভাঙলে আমরা দুইটা মৌল পাচ্ছি, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন। তাহলে সোডিয়াম থেকে কি ক্ষার পাবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সিএল, সিএল ভাঙলে আমরা কি পাবো? HCl। আমরা আসলে কি করি, একটা OH অথবা H যোগ করে দিই, তাহলে আমরা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের কারণে এখানে কি হইতেছে? একটা লবণ তৈরি হইতেছে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের কারণে যে লবণটা তৈরি হয় সেটা হয় নিরপেক্ষ। এটা কি হবে বলতো? নিরপেক্ষ হবে। তার মানে এর পিএইচ কত? 7 হবে। এটা হবে নিরপেক্ষ, নিরপেক্ষ লবণ 7। এখন চলে আসি কপার সালফেট। আচ্ছা, কপার সালফেট আমরা দেখতে পাচ্ছি এখানে কপার আছে, তাহলে কপার কি হবে? কপার হাইড্রোক্সাইড তৈরি হবে, ঠিক আছে? কপার হাইড্রোক্সাইড এর একটা ক্ষার কি হবে? এর একটা দুর্বল ক্ষার। এখন ক্ষার আমরা কিভাবে বুঝবো কোনটা দুর্বল কোনটা সবল? মনে রাখবা, গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এবং 2 এর সাথে যদি OH থাকে সেগুলো হচ্ছে সবল ক্ষার, এছাড়া বাকি সবগুলো কি হবে বলতো? মৃদু ক্ষার হবে। তাহলে এখানে কি গ্রুপ কপার তো গ্রুপ 1 এর মধ্যে পড়ে না, গ্রুপ 1 বা 2 এর মধ্যে পড়ে না, তাহলে এটা একটা মৃদু ক্ষার, মৃদু ক্ষার। আর এটার সাথে সালফেট, সালফেট থেকে কোথায় আসবে? সালফিউরিক অ্যাসিড থেকে আসবে, তাই না? তাহলে এখানে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এটাকে হবে একটা অম্লীয়, এই লবণটা হবে অম্লীয়। তার মানে কি পিএইচ 7 থেকে কম হবে, এটা হচ্ছে যে একটা অম্লীয় লবণ, তাহলে এটা হবে না। সোডিয়াম কার্বনেট, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি H2CO3, সবল ক্ষার দুর্বল অম্ল। তার মানে কি পিএইচটা কি হবে? 7 থেকে বেশি হবে, এটাই হবে তার অ্যান্সার। এটাকে ভাঙলে আমরা কি পাই? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা মৃদু ক্ষার, আর কি HCl, যেটা একটা তীব্র অ্যাসিড, এর 7 থেকে কম হবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে 15 মিনিট, 15 মিনিট দেওয়া আছে অর্ধায়ু। বিক্রিয়ার হার ধ্রুবক কত? আগে দেখবো এখানে ইউনিটগুলো কি আছে, মিনিট ইনভার্স 1 দেওয়া আছে, মিনিট ইনভার্স 1। তার মানে কি তোমাকে মিনিট দিয়ে তোমার ভাগ করতে হবে। আমরা কিন্তু ফর্মুলা জানি, ফর্মুলা কি বলতো? 0.693 কে তার অর্ধায়ু দিয়ে ভাগ করব, তাহলে অর্ধায়ুর সময় কত দেওয়া আছে বলতো? 15 দেওয়া আছে বিক্রিয়ার হার ধ্রুবক প্রথম ক্রমের ক্ষেত্রে, এটা শুধুমাত্র প্রথম ক্রমের ক্ষেত্রে। 0.693 ডিভাইডেড বাই টি হাফ, টি হাফ কত দেওয়া আছে বলতো? 15। তাহলে 15 দিয়ে আমরা ভাগ করব, তাই না? 15 দিয়ে আমরা ভাগ করব। তো এটাকে সুন্দর করে আমরা সাজিয়ে লিখতে পারি না? 69.3 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 দুইটা গেছে -2 ডিভাইডেড বাই 15। তার মানে কি আমরা 15 কে 69.3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 15 4 15 কত হয়? 60, 9.3, ঠিক আছে? দশমিকটা যেহেতু সেখানে 4 পয়েন্ট। এখন আমরা জানি 4 15 6 15 তে হয় 90, 90 হলে 3 0 15 দুগুণে 30 হয়ে গেছে। তাহলে এটার কত আমরা অ্যান্সার পাচ্ছি বলো তো? এটার অ্যান্সার পাচ্ছি 4.62 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এই যে -2 যেটা আছে, -2 আমরা রেখে দিচ্ছি। ওকে, তো এটার অ্যান্সার আমরা খুঁজে বের করি। 4.62 × 10 টু দি পাওয়ার -2, 4.62 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিনিট। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব 64। 64 এ বলা আছে কোনটির ডেল্টা এইচ এর মান সবচেয়ে কম? ডেল্টা এইচ সবচেয়ে কম হবে কার? মনে রাখবা, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার, এটার বিক্রিয়া কি হবে? ডেল্টা এইচ সবসময় কম হবে, ঠিক আছে? আমরা তাহলে খুঁজে বের করবো এখানে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার। এই যে মৃদু অ্যাসিড সবল ক্ষার, এটা হবে না। তাহলে মৃদু অ্যাসিড কি বলতো? মৃদু ক্ষার। তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো? সবচেয়ে কম হবে। এরপর আমরা দেখি বন্ধন শক্তি। আচ্ছা, এই ম্যাথগুলা অনেক বড়। এখন যদি দে কি করবা? আস্তে ধীরে এটাকে করার চেষ্টা করবা। দেওয়া আছে আমাদের মিথেন থেকে ক্লোরিনের বিক্রিয়ায় একটা যৌগ তৈরি হচ্ছে, এই যৌগটা তোমার থেকে এখান থেকে ডেল্টা এইচ এর পরিমাণ তোমার বের করতে হবে, বিক্রিয়া তাপ ডেল্টা এইচ বের করার আমরা দেখি, চলো কিভাবে করব আমরা। এটাকে আমি সুন্দর করে একটু লিখছি, দেখি কিভাবে লিখছি। মিথেন প্লাস ক্লোরিন
2 অণু ক্লোরিন, ঠিক আছে, বিক্রিয়া করে কি করতেছে CH2Cl2 এবং 2HCl তৈরি করতেছে। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে গাঠনিক স্ট্রাকচার দিব। গাঠনিক স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, ক্লোরিনের 2টা ক্লোরিন যুক্ত হচ্ছে, এখানে কার্বনের 2টা হাতে হাইড্রোজেন, 2টা হাতে ক্লোরিন, এখানে তো HCl তৈরি হচ্ছে। তাহলে এখানে বন্ধন শক্তি যখন আমরা চিন্তা করব, বন্ধন শক্তি দেখার জন্য আমরা দেখব এখানে কয়টা বন্ধন আছে। CH কয়টা আছে দেখো তো, CH আছে 1 2 3 4, তাহলে কয়টা আছে বলতো, 4টা। তাহলে আমরা কি করব, CH এর সাথে 4 মাল্টিপ্লাই করব। এখানে ক্লোরিন আছে একটাই, তাহলে একটার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব, এই যে 2 অণু আছে, 2 আমরা মাল্টিপ্লাই করছি, অ্যানসার কত হচ্ছে 484, এখানে আছে 1652। আচ্ছা, এখানে আমরা দেখব দেখো তো CH কয়টা আছে, CH একটা, আরেকটা কি 2টা, তাহলে CH আছে 2টা, লিখে ফেলছি। এখন আমরা দেখব C ক্লোরিন কয়টা আছে, C ক্লোরিন আছে 1, আরেকটা কি 2, তাহলে C ক্লোরিন আছে 2টা, ঠিক আছে, কার্বন এবং ক্লোরিন আছে 2টা, তাহলে 2 ইনটু ক্লোরিন, এটা আমরা কি করব, মাল্টিপ্লাই করে যোগ করে দিছি, মাল্টিপ্লাই করে আমরা যোগ করে দিছি। এখন HCl এর কয়টা আছে বলতো, HCl আছে একটাই, একটার সাথে 2টা গুণ আছে, তাহলে আমরা 2 মাল্টিপ্লাই করে দিছি, মাল্টিপ্লাই করে দিলে কত পাচ্ছি আমরা 866 পাচ্ছি। এখন বিক্রিয়ার তাপ ডেল্টা H বের করতে গেলে আমরা কি করে থাকি বলতো, ডেল্টা H বিক্রিয়া তাপ ইজ ইকুয়াল টু লিখে আমরা বিক্রিয়ক মাইনাস উৎপাদ, সবসময় মনে রাখবা বিক্রিয়ক মাইনাস উৎপাদ। তুমি যে এই যে বিক্রিয়ক 2টা পাচ্ছ এটা তুমি যোগ করবা, ঠিক আছে, যোগ করার পরে কি করবা, উৎপাদ যে 2টা পাচ্ছ এটাও তুমি যোগ করবা, যোগ করে যেটা পাচ্ছি আমরা এটাকে হবে ডেল্টা H এর পরিমাণ, বিক্রিয়ক মাইনাস উৎপাদ। এই 2টা যোগ করবা, যোগ করে বিক্রিয়ক হয়ে যাবে, এই 3টা যোগ করবা, তাহলে এটা কি হবে বলতো, উৎপাদ হয়ে যাবে। তাহলে এখানে আমরা টোটাল মান পাচ্ছি কত, -212 পাবো। এভাবে আমরা কি করে থাকি, ডেল্টা H এর মান বের করে থাকি। দেখাই দিচ্ছি কিভাবে করব। তো এখানে হবে -212, অ্যান্সার -212 হবে। এরপরে আমরা চলে আসি, দেখো 66, এগুলো ম্যাথ আসলে ক্যালকুলেটর ছাড়া করাটা খুবই টাফ। আচ্ছা, তবুও যদি দিছে দেখি আমরা। আচ্ছা, এখানে k এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। এখানে আমরা বের করতে হবে 0.1 মোলার ঘনমাত্রার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের pH কত। তো প্রথমে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে এখান থেকে। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে যে √Ka × S। আচ্ছা, k কত দেওয়া আছে বলতো, 1.8 × 10⁻⁵ × আলফা। S এর মান দেওয়া আছে 0.1। আচ্ছা, এটাকে আবার রুট করতে হবে, তাহলে এই তো 1.8 × 10⁻⁶, এটাকে রুট ওভার করব, রুট ওভার করলে একটা কি মান আসবে, ওইখান থেকে আমরা H+ এর ঘনমাত্রা পাচ্ছি। ঘনমাত্রা পারলে আমরা এখানে pH বের করে ফেলবো, pH গুলো মাইনাস লগারিদম, এটার মানটা কত আসছে একটু দেখি, 1.34 × 10⁻⁴, ঠিক আছে, তাহলে -3, সরি 10⁻⁻3। তো এবার একটা ঘনমাত্রা আসবে, সেই ঘনমাত্রাটা লিখবা, লিখলে আমাদের অ্যান্সার হবে। তো এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, তাই আমি দেখাচ্ছি না। ওকে, আচ্ছা, এটা যদি এসেই যায়, একদম এসেই যায়, তখন কি করবো বলতো, অ্যান্সারটা মুখস্থ করে ফেলবা। কিছু আমাদের অনুশীলনী থেকে অ্যান্সার মুখস্থ করতে হয়, কিছু করার নাই। এই দুইটা ম্যাথ করাই দিছি, এই দুইটা ম্যাথের অ্যান্সার মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপর চলে আসি আমরা হাইড্রোসিড সমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে। হাইড্রোসিড আমরা চিনি, হাইড্রোসিড মানে হচ্ছে যে HF, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এগুলাকে বলা হয় হাইড্রোসিড। তো হাইড্রোসিডের অ্যাসিডের সক্রিয়তা নির্ণয় করে আমরা আসলে এই সিরিয়ালটা পাই, অ্যাসিডের সক্রিয়তা। এখন অ্যাসিডের সক্রিয়তা বলতে আমরা কি বুঝি, বুঝি যেটা সহজেই H+ জলীয় দ্রবণে দান করতে হবে, সেটা হচ্ছে সবল অ্যাসিড। এখন সবল অ্যাসিড কোনটা হবে বলতো, আয়োডিনের আকারটা অনেক বড় হয়, এত বড় আকার থাকলে এটা কি করে সহজে H+ দান করতে পারে, তাহলে এটা কি সবল অ্যাসিড হবে। আর ফ্লোরিন আকারটা অনেক ছোট হয়, ছোট হওয়ার কারণে এটা কি করতে চায় না বলতো, H+ কে দান করতে চায় না, তাদের মধ্যে বন্ধন অনেক শক্তিশালী থাকে। তাহলে HF এর মধ্যে কি থাকে বলতো, HF এর মধ্যে এটা কম অম্লীয় হয়ে থাকে। তো সবচেয়ে সবল কোনটা বলতো, HI, হাইড্রোজেন আয়োডাইড। এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো, এই যে অ্যানায়ন যেটা আছে না, অ্যানায়নের আকার উপর ডিপেন্ড করতেছে। এটা কি হবে, অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করে। ওকে, এখন এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার Kp এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের Kc বের করতে হবে। আচ্ছা, এখানে
দেখবো বিক্রিয়ক কয় মোল আছে। বিক্রিয়ক আছে 1 মোল, উৎপাদ আছে কয় মোল বলতো 2 মোল, উৎপাদ আছে 2 মোল। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই Kp = Kc RT টু দি পাওয়ার ডেল্টা n। ডেল্টা n মানে হচ্ছে যে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদ কত 2 - 1, এখানে 1ই হবে। এটার आंसर হবে কত ডেল্টা n = 1 হবে। তো এটা করতে কিসের দরকার পড়ে বলতো ক্যালকুলেটরের দরকার পড়ে। এটা তাই দেখাইলাম না। কিভাবে করতে হবে দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা কি Kc এর মানটা বের করব। আচ্ছা, এরপর 70 লাগবে না। এটা একটু দেখি আমরা। x এবং y বিক্রিয়া করে z তৈরি করতেছে। এই গতি সমীকরণ আমরা কি -dc/dt = k x টু দি পাওয়ার স্কয়ার দেওয়াই আছে, তোমার সবকিছু বলাই আছে। এখন বলা আছে x এর প্রারম্ভিক ঘনমাত্রা তুমি কি করছো দ্বিগুণ করছো। তাহলে এই যে x এর যে ঘনমাত্রা আছে এটাকে তুমি দ্বিগুণ করো, তাহলে 2 এর উপর কি স্কয়ার চলে যাবে না, এই যে স্কয়ার চলে যাবে, তাহলে आंसर কত হবে 4। आंसर হবে কত 4 হবে। তাহলে এটা কত গুণ হবে কত 4 গুণ হবে। সবকিছু দেওয়াই আছে, ঠিক আছে, সবকিছু দেওয়াই আছে। তুমি কি করবা x এর জায়গায় জাস্ট 2টা বসাই দিবা, তাহলে आंसर কত হবে 4 হবে, 4 গুণ হবে। এখন রক্তের pH দেওয়া আছে 7.4। এখান থেকে তুমি কি OH আয়নের ঘনমাত্রা বের করতে যাচ্ছ। প্রথমে কি করতে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এখানে এন্টি লগ, ঠিক আছে, এন্টি লগ দিয়ে তোমার বের করতে হবে। এন্টি লগের মান তুমি কখনো হাতে করতে পারবে না ক্যালকুলেটর ছাড়া। তো এটা কি করবা, এটা একটু মুখস্থ করে ফেলো, এটা একটু মুখস্থ করে ফেলো। 78 এর মান কত দেওয়া আছে গো, এটা একদম মুখস্থ করে ফেলবা। এটা কিসের মান বের করছো OH আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে OH আয়নের ঘনমাত্রা। যদি এখান থেকে তোমার হাইড্রোজেন আয়নের রক্তের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে বলতো 10⁻⁻14 ডিভাইডেড বাই 2.5 ইনটু 10⁻⁻7। যে কোনো একটা মনে মুখস্থ করবা, তাহলে বাকিটা তুমি পারবা। ওকে, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপর চলে আসি কোনটি ক্ষারকীয় বাফার দ্রবণ। আগের মতো ক্ষারকীয় বের করতে বলছে, তাহলে আমরা কি দুর্বল ক্ষার কোথায় আছে খুঁজে বের করব। দুর্বল ক্ষার, এই যে দুর্বল ক্ষার পাচ্ছি, কিন্তু দুর্বল ক্ষার সাথে কি আছে বলতো সবল অ্যাসিড দেওয়া আছে। আর এটা কি দুর্বল ক্ষার, দুর্বল, তাহলে এটা হবে आंसर, ঠিক আছে। দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিড থাকবে, সেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা কি বলবো বলতো ক্ষারীয় বাফার বলবো। দুইটাই যদি দুর্বল হয় তখন এটা আমরা বাফার হিসেবে কাজ করবে না। চলে আসি নিচের কোনটি সর্বাধিক তীব্র অ্যাসিড, ওই যে আগের মতো। আচ্ছা, এটা ফ্লোরিন দিই, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যার আকারটা বড় সেটা হবে সবচেয়ে সবল, সর্বাধিক তীব্র অ্যাসিড হবে যার আকারটা বড় হবে। এখানে মিথেনের দহন তাপ দেওয়া আছে 490 কিলোজুল পার মোল। দহন তাপ বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে যেটা তৈরি হবে সেটাকে আমরা দহন তাপ বলতেছি। আচ্ছা, তো আমরা এটাকে বিক্রিয়া লিখতে পারি না, CH4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করলে প্রোডাক্ট কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, আর কি তৈরি হবে পানি তৈরি হবে। এখন এটাকে সমতা বিধান করতে হবে, অবশ্যই সমতা বিধান করতে হবে। দেখো হাইড্রোজেন আছে 4টা, তাহলে তুমি এখানে কি করবা 2 দিবা। 2 দিলে এখানে কার্বন একটা আছে, অক্সিজেন এখানে কয়টা আছে 2 আর 2 4, তাহলে এখানে 2 দিয়ে দাও, ঠিক আছে। আমাদের কি সমতা বিধান করা শেষ। আচ্ছা, তাহলে এই যে দেখো এই মিথেনের দহন তাপ মানে অক্সিজেন ধারাকে দহিত হতে তার তাপমাত্রা কত লাগতেছে বলতো 890। এখন এখানে 88। আচ্ছা, এখন আমাকে বলতো এখানে এই যে মিথেনের যে দহন হচ্ছে, মিথেনের দহনে কয় মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলতো 44 গ্রাম, ঠিক আছে। 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি না, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে দহন তাপ দরকার পড়ে কত বলতো 890। আমাকে বের করতে হবে কত 88। তাহলে কত হবে 88 ডিভাইডেড বাই 44, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 890 ইনটু 2, 0 9 দুগুণে 18, হাতে 1 16 17, তাহলে 1700 মাইনাস 1780 খুঁজে বের করি। -1780 কি হবে বলতো এর তাপ উৎপন্ন হবে। বুঝতে পারছি, ঐকিক নিয়মে করে ফেলবো, খুবই সহজ, এত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে বলা আছে অম্লীয় বাফারের pH নির্ণয় করার সূত্র। এটা একদম সূত্র দেওয়া আছে, pH = pK প্লাস লবণ বাই অম্ল। pH = pK প্লাস লবণ বাই অম্ল। এটা একটু ভালো করে আমাদের দেখতে হবে কোনটা দেওয়া আছে। এখন এখানে 91 নম্বরে একটা প্রশ্ন বলা আছে কি
এক্স যৌগ, ঠিক আছে, ওয়াই যৌগ 78। এখান থেকে আমাদের এম তৈরি হয়েছে, আর এন হচ্ছে বর্জ্য পদার্থ। তার মানে কি কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা বলতো? কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে যে এম, এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। এখান থেকে আমাদের অ্যাটমিক অনুমি বের করতে হবে। অ্যাটমিক অনুমি বের করার ফর্মুলা কি ছিল বলতো? কাঙ্ক্ষিত উৎপাদ তার আণবিক ভরটা বা সংকেত সহ ভরটা আমরা উপরে রাখবো। তো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কত ছিল? 84 গ্রাম, ঠিক আছে। তার সাথে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করি, ডিভাইডেড বাই বিক্রিয়গত উৎপাদের মোট মোল সংখ্যা, ঠিক আছে, বা আণবিক ভর আর কি। দেখো তো আমরা যখন বিক্রিয়ক নিই, মনে করো 78 প্লাস কত আছে? 98, ঠিক আছে। তো এটা ম্যাথ করবা, ম্যাথ করলে এটার অ্যান্সার হবে কত? 47.72। 47.72, এটা হাতে দিয়ে করা যায়, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 47.72। হ্যাঁ, 47.72 হবে। তো পারবা? এর মাধ্যমে আমাদের রাসায়নিক পরিবর্তনের বাকি যতগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন আমরা এখান থেকে পড়তেছি না, কোত্থেকে পড়বো? তো হাজারিনাক স্যারের বই থেকে আমরা বোর্ড প্রশ্নটা পড়ে ফেলবো। আর অনুধাবন এখান থেকে পড়ার দরকার নেই। তো এর মাধ্যমে আমাদের কবির স্যারের প্লেলিস্ট কমপ্লিট হচ্ছে। তো তোমরা অবশ্যই কেমিস্ট্রি পড়ার জন্য কি করবে বলতো? মূল বই যখন পড়ে ফেলবা, এরপরে তুমি হাজারিনাক স্যারের এমসিকিউ মানে অনুশীলনী সলভ, আর হচ্ছে যে এই যে কবির স্যারের এটা শেষ করে ফেলবা। তাহলে দেখবা কেমিস্ট্রির বেসিকটা মাথা যখন মধ্যে ঢুকে যাবে, তখন ইনশাল্লাহ কেমিস্ট্রি থেকে নাম্বার তোলা সহজ, ঠিক আছে। তোমাদের সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে, আশাহত হবা না।